Oppo Reno 13 যখন আনবক্সিং রিভিউ ভিডিওটা করেছিলাম, আমি প্রমিস করেছিলাম যে Oppo Reno 13 Proটাকে আমি এক্সপিরিয়েন্স করতে চাই, আর এক্সপিরিয়েন্স করার পরে তোমাদের জন্য ভিডিও বানাতে চাই। সেই ওয়েটটা শেষ হয়ে গেছে, আমার হাতে চলে এসেছে Oppo Reno 13 Pro, যেই ফোনটাকে আমি 2 দিন ধরে ইউজ করছি। এই ফোনের সব ভালো দিক, খারাপ দিক এবং আমার এক্সপিরিয়েন্সটা পুরোটাই এই ভিডিওটাতে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। মানে আমরা জানি যে রেনো সিরিজ মানে ক্যামেরাটা বেস্ট হবে। এই ফোনটিতে ক্যামেরা ছাড়াও ডিসপ্লে, ডিজাইন এবং ব্যাটারি সমস্ত কিন্তু এই ফোনটিতে ভালো ফিচার্স দিয়েছে। Oppo Reno সিরিজ মানেই হচ্ছে অফলাইন সেন্ট্রিক ফোন, অফলাইনে এই ফোনগুলো বেশি বিক্রি হয়। তো এই 13 Pro মডেলটা কতটা প্রো চলো দেখে নেওয়া যাক। বক্সে প্রথমে আছে যেটা কেসটা কিন্তু ভালো কোয়ালিটির, ট্রান্সপারেন্ট কেসটা বাস দিয়েছে বলেই বেশি ভালো লাগছে কেসটা। তারপরে 80 ওয়াটের চার্জার আছে, যারা টাইপ সি কেবল আর সিম ইজেক্টর টুল। বক্সে এই প্যাকিংগুলো থাকে, এই প্যাকিংগুলোই আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখবো এই ফোনটির ডিজাইন। এই ফোনের ডিজাইনটা কিন্তু প্রো লেভেলের, ডিজাইনটা কিন্তু সত্যি দারুণ। ফোনটা হাতে ধরছি, দেখতে পাচ্ছ ডিজাইনটা কিন্তু পুরো ক্লাসিক করে রেখেছে, হাতে ধরলে মনেই হবে কোনো প্রিমিয়াম ফোন ধরে আছি। রেনো 13 থেকে এই ফোনের ডিজাইনটা বেশ ভালো লেগেছে। ব্যাকে গ্লাস ব্যাকটাই সাইন করবে, আর ফোনটাতে 5800 mAh ব্যাটারি থাকার পরেও ফোনটা কিন্তু ততটা ভারী নয়। হ্যান্ড ফিলটা কিন্তু, ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু ভালো করেছে। ফোনটিতে সামনে গরিলা গ্লাস 7i প্রোটেকশন আছে, আর সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেম আছে। আর ফোনটিতে মাইক্রো কার্ভ ডিসপ্লে থাকার জন্য ফোনটিকে হ্যান্ড ফিলটা কিন্তু দারুণ হবে, বিশেষ করে গ্রিপটাও ঠিকই আছে। আর তাছাড়া এই ফোনটিতে আইআর ব্লাস্টার আছে, নয়েজ ক্যান্সেলেশন মাইকও আছে, কোনো রকমের অসুবিধা নেই। এবার বলবো এই ফোনের ডিসপ্লে, প্রো ফোন তাই প্রো লেভেলের ডিসপ্লে আশা করেছিলাম। সেই আশা অনুযায়ী এই ফোনটিতে 6.83 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে, যেটা 1.5K মাইক্রো কার্ভ ডিসপ্লে এবং 1200 নিটসের হাই ব্রাইটনেস দেখতে পাবে। আউটডোরে কিন্তু ডিসপ্লে কোয়ালিটি সেম রেখেছে। ফোনটিতে 120 হার্টজের অ্যাডাপটিভ রিফ্রেশ রেট আছে, যদিও অ্যাডাপটিভ কিন্তু মানে 0.1 থেকে 120 হার্টজের অ্যাডাপটিভ রিফ্রেশ রেট নয়, এটা পার্ট মার্কিং 30, 60, 90, 120 এইরকম পার্টে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট কাজ করবে। আর 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেট আছে, তাই গেমিং এক্সপিরিয়েন্সটা ভালো হবে। আর এই ফোনটিতে পিক ব্রাইটনেস কত বলেনি, শুধু হাই ব্রাইটনেসটা কত সেটা বলেছে। ফোনটি HDR10+ সাপোর্ট আছে ডিসপ্লেতে, তাই HDR কন্টেন্ট তোমরা ফিল করতে পারবে। পুরো বেজের লেস এক্সপিরিয়েন্স পাবে, চিন ততটা বেশি নাই। 94% স্ক্রিন টু বডি রেশিও আছে, মানে ডিসপ্লে কোয়ালিটি আমার ক্ষেত্রে কিন্তু অসাম লেগেছে। এবার বলবো এই ফোনে পারফরম্যান্স। রেনো সিরিজ কিন্তু পারফরম্যান্সকে টার্গেট করে না, সবসময় ক্যামেরা সেন্ট্রিককে টার্গেট করে এবং অফলাইন বাজারকে টার্গেট করে। তো এই ফোনে কিন্তু পারফরম্যান্সকে টার্গেট করেছে। আমার মনে হয় এই ফোনটিতে পারফরম্যান্স কিন্তু আগের তুলনায় বেস্ট রাখার চেষ্টা করেছে। এই ফোনে পারফরমেন্স কিন্তু খুব ভালো। এই ফোনটিতে MediaTek Dimensity 8350 এর প্রসেসর আছে, যেটা 4 ন্যানোমিটার বেস্ট। রেনো 12 সিরিজ থেকে পারফরমেন্সে কিন্তু একটু বেশি মন দিয়েছে, অলরাউন্ডার ফোন হিসেবে বানাতে চেষ্টা করেছে। শুধু ক্যামেরাকে নয়, পারফরমেন্সটাকেও সেইভাবে সেই কোয়ালিটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাই প্রসেসর এই ফোনটিতে ভালো। এটা রেনো 13এও এই প্রসেসর ছিল, রেনো 13 প্রোতেও সেম প্রসেসর আছে। অলমোস্ট 1.4 মিলিয়নের কাছাকাছি আন্তত স্কোর আছে এই প্রসেসরে। LPDDR5X এর র্যাম টাইপ এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ দিয়েছে। যদিও স্টোরেজ টাইপটা 4.0 দিলে ভালো হতো, তাও 3.1 দিয়েছে, তাই রিটার্ন রাইট স্পিড তো ঠিক আছে। পারফরমেন্স সব দিক থেকে, প্রসেসর, র্যাম টাইপ এবং স্টোরেজ টাইপ থেকে মাল্টিটাস্কিংয়ে কোনো রকম অসুবিধা হবে না। অ্যাপ ওপেনিং ক্লোজে পুরো স্মুথ হবে। গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু টপ নচ, গেমিং এক্সপিরিয়েন্স খারাপ পাবে না, নো ডাউট। ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটিতে বেস্ট পাবে। 120 হার্জ রিফ্রেশ রেটও আছে, তাই আর BGMI তোমরা 90 FPS খেলতে পারবে, তবে গেমিং বুস্টিং মোডে 120 FPS-এও BGMI খেলা যাবে, সেই অপশনটাও আছে। এই ফোনে সাধারণত হিটিং ইস্যু ততটা বেশি লক্ষ্য করিনি, যদিও রেনো সিরিজ সাধারণত কেউ গেমিংয়ের জন্য কেনে না, তাও বলে দিচ্ছি থার্মাল এই ফোনে কিন্তু পুরো কন্ট্রোলে আছে, হিটিং ইস্যু তত বেশি নাই। এই ফোনে গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু ঠিক আছে। ফোনটিতে 5800 mAh ব্যাটারি আছে, 80 ওয়াটের সুপার বুক চার্জিংয়ের সাথে আরামসে একদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। এবার বলবো এই ফোনে OS এবং UI নিয়ে। এই ফোনটিতে ওপোর ফোন, তাই ColorOS আছে। অ্যান্ড্রয়েড 15 এর আপডেটের সাথে ColorOS 15ও পাচ্ছ, তবে কিন্তু অনেক প্রি ইনস্টল আছে। প্রো লেভেলের ফোনে, ফ্ল্যাগশিপ ফোনে এত পরিমাণে প্রি ইনস্টল দেওয়াটা কিন্তু ঠিক না। যত রকমের গেমও দিয়ে দিয়েছে, কিছু প্রি ইনস্টলে বিরক্তিকর লাগবে। এই গেমগুলো যদিও আনইনস্টল করতে পারবে, তবে কিন্তু অনেকগুলো গেমিং অ্যাপস দিয়েছে। 3 বছরে মেজর আপডেট পাবে, 4 বছরে সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। তো আপডেট নিয়েও কোনো চিন্তাভাবনা নেই। ফোনটিতে ডিফল্ট গুগল ডায়ালার আছে, তাই তোমরা জানো কী করে কল রেকর্ডিং করতে হয়, কোন অ্যাপসটা ডাউনলোড করতে, সেই ট্রিক্স আর বলছি না। এইটুকু বলতে পারি, ওপো কিন্তু এই প্রমিস করেছে পুরো স্মুথ ফ্লুইড UI এক্সপিরিয়েন্স পাবে এই ফোনটিতে। অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড বা অ্যান্ড্রয়েড টু iOS পুরো ফাইল ট্রান্সফার স্মুথলি হবে, যেটা আমি ওপো রেনো 13এও ভিডিও করে দেখেছিলাম। O+ কানেক্ট ডাউনলোড করে কীরকম স্মুথলি ফাইল ট্রান্সফার হচ্ছে, যত বড় ফাইল হোক না কেন খুব স্মুথলি অ্যান্ড্রয়েড টু iOS ফাইল ট্রান্সফার হয়ে যাবে। আর এই ফোনটিতে স্পেশাল ব্লুটুথ কলিংও আছে, তবে এর রেঞ্জটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। ফোনটিতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এবার বলবো এই ফোনটি মাল্টিমিডিয়া। ফোনটির ডিসপ্লে যেহেতু ভালো, তাই মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও ভালো। ফোনটিতে ইউটিউবে HDR কন্টেন্ট সাপোর্ট করে, 4K HDR মোডেও তোমরা ইউটিউবে ভিডিও দেখতে পারবে। ওয়াইড ওয়ান L1ও সাপোর্ট আছে, তো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো। যেহেতু ভিডিওগুলো শার্পনেসটা, ডিটেলসটা কিন্তু খুব ভালো, আর কালারগুলো কিন্তু পাঞ্চি আছে। আর স্পিকারের ডুয়েল স্পিকারের সাপোর্ট আছে, তাই স্পিকার কোয়ালিটিও এই ফোনটিতে খুব ভালো। ফোনটিতে IP68 এবং IP69 এর প্রোটেকশন আছে। ওয়াটার রেসিস্ট্যান্স বলতে পারো, কোম্পানি থেকে বলেছে 2 মিটার জলে 30 মিনিট পর্যন্ত ফোনটি সার্ভাইভ করে যাবে। এই IP69 এর পুরো ট্রেন্ড চলছে, সব ফোনে IP69 দিয়ে দিচ্ছে, তো এটা তো ফ্ল্যাগশিপ ফোন, দিতে তো হবেই। এবার বলবো মোস্ট ইম্পর্টেন্ট ক্যামেরা। রেনো সিরিজ মানেই হচ্ছে ক্যামেরা। তো এই ফোনটিতে ক্যামেরা কীরকম, এই ফোনটিতে ক্যামেরা মডিউলটা ঠিক জায়গায় আছে,
ঠিক প্লেসে আছে। ব্যাকে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে আরও দুটি ক্যামেরা, আলট্রা ওয়াইডটা 8 মেগাপিক্সেল আছে আর একটা ক্যামেরা 50 মেগাপিক্সেল আছে। মেন ক্যামেরা সোনির IMX890 সেন্সর আছে, OIS সাপোর্ট, আর একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো, যেটা 3.5x তোমরা জুম কোয়ালিটি পেয়ে যাবে, সেটা যেটা স্যামসাংয়ের সেন্সর। আর একটা হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, সেটা হচ্ছে ওমনিভিশনের সেন্সর। তো সব ক্যামেরা কোন সেন্সরে বলে দিলাম। ক্যামেরা কোয়ালিটি, ফটো কোয়ালিটি তোমরা ভিডিওতে দেখতেও পাচ্ছ, ডিটেলিংটা ঠিকই আছে। 85mm এর যে প্রোটেক্ট সেন্সারের যে ফটোগুলো কিন্তু সব থেকে বেস্ট আমার লেগেছে এই ফোনটিতে। নর্মাল কন্ডিশনে এই ফোনগুলো তুলেছিলাম, দেখতেই পাচ্ছ ডিটেলিং ঠিক আছে, কালারগুলো ন্যাচারাল আছে, ফটোস কাম আউট ভেরি গুড। আর ক্যামেরাতে সব রকম ফিচার্স আছে, যে ফিচার্সগুলো দরকার সব রকম ফিচার্সই আছে। তোমরা ডুয়েল ভিডিওস বলো বা টাইম ল্যাপস বলো বা স্লোমো ভিডিও বলো, সব রকম অপশন কিন্তু এই ফোনটিতে আছে। আর সেলফিতে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, ব্যাক ক্যামেরাতেও 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবে, সেলফিতেও 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবে। তাই দুটো ক্যামেরাতে 4K দিয়েছে, খুবই দারুণ ব্যাপার। এটা কিন্তু অনেক ফোনে মিস করে যায়, কিন্তু এই ফোনে মিস করেনি, এটা দেখেই খুব ভালো লাগছে যে ফ্রন্টে 4K দিয়েছে। তাই ব্লগ যারা করো, ভিডিও যারা বানাও, তাদের ক্ষেত্রে সুবিধা হবে। আর এই ফোনে কোয়ালিটি 4K কোয়ালিটিও দেখিয়ে দিচ্ছি। এটা দেখছো ব্যাক ক্যামেরাতে 4K রেকর্ডিং করা হয়েছে, OIS ঠিক আছে, ডিটেলিংটা আর একটু বেটার হলে ভালো হতো। আর ডে লাইটে তুলেছি তাই ডিটেলিংটা একটু বেশি দরকার ছিল। এটা সেলফিতে 4K 60 fps তোলা ভিডিও, যেটাতে আমার ব্যাক ক্যামেরাটা থেকে সেলফি ক্যামেরাটাতে বেস্ট লেগেছে, ডিটেলিংও ঠিক আছে। আর এই ফোনটিতে ফটো তোলার থেকে ফটোর পরে যে অপটিমাইজেশনগুলো, সেগুলো বেস্ট। মানে AI যে কাজ করেছে এই ফোনে, AI যত রকমের ফিচার ছিল ফটোতে, সব রকমের ফিচার্স এই ফোনে পেয়ে যাবে। মানে লাইভ AI ফটো তুলতে পারবে, যেটা 2K ক্লিয়ারিটিতে। ইমেজে AI পুরো ভর্তি, মানে খারাপ ফটোকেও ভালো কোয়ালিটির ফটোতে নিয়ে চলে যাবে AI সাহায্যে। আর শুধুমাত্র ফটোতে AI না, আরও অন্য কাজেও AI ইউজ করতে পারবে। ফাইল ট্রান্সফারে বলো, সার্কেল টু সার্চ বলো, AI ট্রান্সলেট বলো, এগুলো তো আছেই। আর ফটোতে স্পেশাল AI স্টুডিও আছে, যেটাতে সাহায্যে তোমরা ফটোকে বিভিন্ন রূপ দিতে পারো এবং বিভিন্নভাবে ফটোকে সাজাতে পারো AI স্টুডিওর সাহায্যে। আমার এই ফোনে একটা ফিচার্স আছে রিফ্লেকশন ইরেজার, যেটা খুবই কাজে লাগে, মানে রিফ্লেক্সকে মুছে দিতে সাহায্য করবে। এটা কিন্তু আমার খুব পছন্দের একটা ফিচার্স। এই ফোনটিতে 30x ডিজিটাল জুম পেয়ে যাবে। ফোনটিতে নেটওয়ার্কের জন্য, নেটওয়ার্ক বুস্টিংয়ের জন্য X1 চিপসেট আছে, যেটা নেটওয়ার্কে আরও ভালো কোয়ালিটি নিয়ে যায়, যাতে 5Gটা আরও ভালোভাবে এই ফোনটিতে ইউজ করতে পারো। ফোনটি দুটি ভেরিয়েন্টে ভারতীয় মার্কেট পেয়ে যাবে। একটা হচ্ছে 12GB RAM 256GB স্টোরেজ, যার দাম 50,000 টাকার। আর একটা হচ্ছে 12GB RAM 512GB স্টোরেজ, যেটা দাম হচ্ছে 53-54,000 টাকা। এই অফলাইন অনলাইন সমস্ত জায়গায় এই ফোনটি পেয়ে যাবে। তবে বেটার অফার এবং বেটার ডিসকাউন্ট পাওয়ার জন্য তোমরা রেখা টেলিকমে অবশ্যই যোগাযোগ করবে এবং লাইভ এক্সপিরিয়েন্সও এই ফোনটি নিয়ে যেতে পারো। মানে সব রকমের ডিসকাউন্ট এই ফোনে কিন্তু রেখা টেলিকম দিতে পারবে। তো সেটার জন্য তোমরা অবশ্যই রেখা টেলিকম ভিজিট করো ফোনটিকে এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। আর এই ফোনটিতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও পেয়ে যাবে। তো এইগুলো ফোনটির ভালো দিক খারাপ দিক সব কিছু বললাম। প্রো লেভেলের হয়তো আমি বলতে পারছি না, কারণ এই ফোনটির কম্পিটিশনে অনেক ফোনই বাজারে আছে এখন পর্যন্ত। তবে রেনো সিরিজ যারা পছন্দ করো, যারা ওপোকে ভালোবাসো, যারা অফলাইনে ফোন কেনো, তাদের ক্ষেত্রে এই ফোনটা কিন্তু একটা ভালো অপশন হয়ে যাবে। আর সবাই রেনো সিরিজটাকে ক্যামেরার জন্য বেশি পছন্দ করে, সেই ক্যামেরা কিন্তু এই ফোনে নিরাশ হবে না। ক্যামেরা, ডিসপ্লে এবং এই ডিজাইনটা কিন্তু এই ফোনে ভালো হয়েছে। আর বাকি কিছু কম্প্রোমাইজ করেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের ভিডিওটা আসছে Realme 14 Pro Plus-এ। তো সেটা দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে রেখে দিবে। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।